হ্যালো সবাইকে, সালাম আলাইকুম। কি অবস্থা সবার? বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়ারিদুল মুনসাজাত। তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আর পিছনে যে ব্যাক হোয়াইট আমাদের বোর্ডে যা দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু আমাকে দ্রুত জানাও। আর একটু ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করে দাও, প্লাস ক্লাসটা একটু শেয়ার করে দাও। খুব শীঘ্রই আমরা ক্লাস শুরু করব। আমি একটু ততক্ষণে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। একটু জানাও তো আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দ্রুত জানাও তো। সবাই একটু দ্রুত জানাও, আমরা দ্রুত ক্লাস শুরু করব। টাইম নিব না কিন্তু, দ্রুত জানাও যে ঠিকঠাক মতো সবকিছু শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু দ্রুত জানাও তো ক্লাসে সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব। তোমরা একটু জানাও, দ্রুত জানাও সবাই। আর সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, আমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব। তোমরা একটু আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। তামান্না আলম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, কি পড়বো আজকে? কি পড়বো আজকে? আমরা ফাইন্যান্স ফার্স্ট পেপারের যে আমাদের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার নামে যে অধ্যায়টা আছে ওইটা শেষ করব। ক্লাসটা কাদের জন্য? 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, আপনারা যারা আছেন সবার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। 24 ব্যাচ আর 25 ব্যাচে যেহেতু শর্ট সিলেবাস, ঝুঁকি ও মুনাফার হার এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল মাস্ট থাকবে। ক্ষেত্র বিশেষ কপাল যদি ভালো হয় 3টা সিকিউ আপনাদের থাকতে পারে। তাহলে বুঝতেই পারতেছেন যে এই চ্যাপ্টারটা, একটা চ্যাপ্টার আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। সবকিছু বাদ দিয়ে যদি আমি 2টা সিকিউ ধরি, 5 টাইম সিকিউ ধরি, এই একটা চ্যাপ্টার শেষ করলে ভালো মতন আপনি আপনার 25 নাম্বার এখান থেকে পাবেন। জাস্ট একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে আপনার 25 নাম্বার, নট ম্যাটার অফ জোকস। আসেন ক্লাস শুরু করি। কি পড়বো? ঝুঁকি ও মুনাফার হার, নবম অধ্যায়। এই যে আমাদের অধ্যায়টার নামটা চলে আসলো, ঝুঁকি ঝুঁকি ও মুনাফার হার। এখন ঝুঁকি কি আর মুনাফা কি প্রশ্ন হইতে পারে। ঝুঁকি হচ্ছে, ধরেন এই ঝুঁকি যখন আমরা কথাটা বলি এখানে আরেকটা ওয়ার্ড আমাদের চলে আসে, সেটা হচ্ছে অনিশ্চয়তা। ঝুঁকির কথা যখন বলি তখন আরেকটা ওয়ার্ড আমাদের মধ্যে চলে আসে, সেটা হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তা কি? ভবিষ্যতে কোন একটা কিছু ঘটতেও পারে, নাও ঘটতে পারে, অর্থাৎ এটা হতেও পারে, নাও হতে পারে। এই জিনিসটা হচ্ছে আপনার অনিশ্চয়তা। ভাইয়া বুঝি নাই। ফর এক্সাম্পল, আপনি মনে করতেছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে মালিক সে মৃত্যুবরণ করতে পারে, মনে করতেছেন। সে কি মৃত্যুবরণ করবে এটা নিশ্চিত? কখনো নিশ্চিত না। এটা হচ্ছে অনিশ্চয়তা। আর ঝুঁকি কি? এই যে অনিশ্চয়তা, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায়, অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় ওইটা হচ্ছে ঝুঁকি। তাহলে অনিশ্চয়তা কি? ভবিষ্যতে কোনো কিছু হতেও পারে আবার নাও হতে পারে, এটা হচ্ছে আমাদের অনিশ্চয়তা। আর অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায়, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ যোগ্য, সেটা হচ্ছে ঝুঁকি। তাহলে কি আমরা বলতে পারি না সকল ঝুঁকি অনিশ্চয়তা, সকল ঝুঁকি অনিশ্চয়তা, কিন্তু সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়? কেন? কারণ অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় ওইটাকে আমরা ঝুঁকি বলতেছি, আর যে অংশ পরিমাপ করা যায় না এটা আমার জন্য কখনো ঝুঁকি না। তো এখন ঝুঁকির একটা যদি উদাহরণ দিই, ধরেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মারা যাবে, আপনি মনে করলেন এই যে মারা যাবে, এটা যেতেও পারে নাও যেতে পারে, এটা হচ্ছে অনিশ্চয়তা। আর আপনি যদি মনে করেন যে মালিক মারা গেলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 1 কোটি টাকা ক্ষতি হবে, আপনি 1 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবেন। তার মানে কি, মালিকের মৃত্যুতে আপনি যে অংশটুকু পরিমাপ করতে পারতেছেন, এই যে 1 কোটি টাকা ক্ষতি হওয়া, এটাকে বলা হয় ঝুঁকি। বুঝছেন সবাই? একটু কমেন্টে জানান তো ঝুঁকি কি বুঝছেন কিনা, ঝুঁকি জিনিসটা বুঝছেন কিনা একটু জানান তো দ্রুত, ঝুঁকি কি বুঝছেন কিনা কমেন্ট করেন। ঝুঁকি কি বুঝছেন কিনা জানান।
আসেন, আর বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ যখন তারা বিনিয়োগ করে, এর বিপরীতে তারা যেটা প্রত্যাশা করে ওটা হচ্ছে মুনাফা। যে প্রতিদান প্রত্যাশা করে এটা হচ্ছে আমাদের জন্য, বিনিয়োগকারীদের জন্য মুনাফা। একটা প্রশ্ন সব সময় আসে, আপনারা যখন ঝুঁকি ও মুনাফার অধ্যায়টা করবেন, হয়তো এমসিকিউতে পাবেন, অথবা সিকিউতে জ্ঞানমূলকে পাবেন, অথবা সিকিউতে অনুধাবনমূলক প্রশ্নে পাবেন, ঝুঁকি ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান। ঝুঁকি ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান। একটা জিনিস চিন্তা করেন, আপনি বিনিয়োগকারী, আপনি যত বেশি ঝুঁকি নিবেন তত বেশি অবশ্যই কি প্রত্যাশা করবেন, মুনাফা প্রত্যাশা করবেন। আপনি যত কম ঝুঁকি নিবেন আপনি তত বেশি কম মুনাফা প্রত্যাশা করবেন। তার মানে একটা জিনিস বুঝতেছেন, ঝুঁকি যখন ঊর্ধ্বগতি মুনাফাও ঊর্ধ্বগতি, আবার ঝুঁকি যখন নিম্নগতি মুনাফাও নিম্নগতি। তার মানে কি, ঝুঁকি যেদিকে যাচ্ছে প্রত্যাশিত মুনাফার পরিমাণ ওইদিকে যাচ্ছে, আবার ঝুঁকি যখন নিচে যাচ্ছে অর্থাৎ কমতেছে, মুনাফার প্রত্যাশাও কি কমতেছে। তার মানে কি, ঝুঁকি ও মুনাফার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এইটার মধ্যে কোন ধরনের সম্পর্ক, সমমুখী সম্পর্ক বিদ্যমান। ঝুঁকি ও মুনাফার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এটাকে আমরা বলতে পারি সমমুখী সম্পর্ক যে কথা আপনার ধনাত্মক সম্পর্ক একই কথা। সমমুখী সম্পর্ক যে কথা ধনাত্মক সম্পর্ক একই কথা। সমমুখী সম্পর্ক যে কথা ধনাত্মক সম্পর্ক একই কথা। সবাই বুঝছেন? একটু কমেন্ট করেন তো, ঝুঁকি ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান, দেখি কে পারেন। এটা কিন্তু এখন যদি অনুধাবন আসে তাহলে প্রথমে অনুধাবনমূলক প্রশ্ন আনসার করার সময় কি করতে হয়, জ্ঞানমূলক একটা আনসার দিতে হয়। তো লিখবেন ঝুঁকি ও মুনাফার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, এরপর এটা ব্যাখ্যা করবেন। আসেন, দেখেন এখানে দেওয়া আছে ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক। ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ আয় বা মুনাফা বৃদ্ধি পেলে ঝুঁকি বৃদ্ধি পায়, বিপরীতভাবে আয় ও মুনাফা হ্রাস পেলে ঝুঁকি হ্রাস পায়। চিত্র সচরাচর পরীক্ষায় আসে না। তারপরে এখানে দেখেন এই পাশে ঝুঁকি দেখাইছি, এই পাশে মুনাফা দেখাইছি। তো আমার যখন ঝুঁকি 1 তখন মুনাফা 5, যখন ঝুঁকি 2, ঝুঁকি যখন বাড়লো প্রত্যাশিত মুনাফার পরিমাণ কি হইল, মুনাফার পরিমাণও কি হইল, বাড়লো। আবার যখন ঝুঁকি 2 থেকে 3 গেল মুনাফার পরিমাণ আরো বাড়লো। তার মানে ইংলিশে অনেক সময় পরীক্ষা থাকে হাই রিস্ক হাই গেইন, আবার আমি বলতে পারি লো রিস্ক লো গেইন। অর্থাৎ আপনি যত বেশি ঝুঁকি নেবেন বেশি অর্জন করবেন, কম ঝুঁকি নেবেন কম অর্জন করবেন। এখন ঝুঁকি কি জিনিসটা একটু যদি বিশ্লেষণ করি আমরা, ধরেন এজ এ বিনিয়োগকারী অথবা উৎপাদনকারী যাই বলেন, আপনি প্রত্যাশা করতেছেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই বছর 1000 একক পণ্য উৎপাদন করবে, আপনার অথবা বিক্রয় করবে 1000 একক পণ্য। আপনি প্রত্যাশা করতেছেন এই যে, অথবা আপনি প্রত্যাশা করতেছেন আপনি 1 লক্ষ টাকা মুনাফা পাবেন। এই যে 1 লক্ষ টাকা পাবেন চিন্তা করতেছেন, এখনো পাইছি পাই নাই, টাকা জাস্ট বিনিয়োগ করছি। আমি এই মুহূর্তে প্রত্যাশা করতেছি কি, এই মুহূর্তে আমি প্রত্যাশা করতেছি এই বছর আমি 1 লক্ষ টাকা মুনাফা গেইন করব, বা বেশ বিজনেস চলতে থাকলো। এরপর যখন বছর শেষ হইলো আপনি ক্যালকুলেশন করে দেখলেন এই বছর আপনার 1 লক্ষ না, আপনার মুনাফা হয়েছে 90,000 টাকা। আপনি প্রত্যাশা করছিলেন কত টাকা, 1 লক্ষ টাকা, মুনাফা হয়েছে কত টাকা, 90,000 টাকা। ব্যবধান কত, এই যে প্রকৃত ফলাফল ও প্রত্যাশিত ফলাফল, প্রকৃত প্রত্যাশিতের মধ্যে একটা ব্যবধান হয়ে গেল কত, 10,000। এই যে 10,000 টাকা, এটাকে বলা হয় বিচ্যুতি, ব্যবধান বা বিচ্যুতি। এই ব্যবধানের অপর নাম বিচ্যুতি। তার মানে কি, এই যে প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফলের
অথবা প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফল ভিন্ন হওয়ার যে সম্ভাবনা তাকে বলা হয় ঝুঁকি। পরীক্ষায় সংজ্ঞা আসতে পারবেন, অনেকবার আসছে। ঝুঁকি কি? প্রকৃত ফলাফল ও প্রত্যাশিত ফলাফলের বিচ্যুতিকে ঝুঁকি বলে, অথবা প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকেও ঝুঁকি বলে। তার মানে কি? ঝুঁকি পরিমাপযোগ্য, ঝুঁকি পরিমাপযোগ্য। কথা বোঝা গেছে? তাহলে দেখেন তো, এই যে আপনি 1 লক্ষ টাকা প্রত্যাশা করছিলেন, 90,000 টাকা আপনি প্রকৃত ফলাফল 90,000 টাকা পাইছেন, 10,000 টাকা বিচ্যুতি দেখা গেল, 10,000 টাকা বিচ্যুতি দেখা গেল। আচ্ছা, এমন কি হতে পারে না 1 লক্ষ টাকা আপনি প্রত্যাশা করছেন যে মুনাফা হবে, কিন্তু বছর শেষে গিয়ে দেখতেছেন আপনি মুনাফা হইল 1,20,000 টাকা? এটা কি ভাইয়া ঝুঁকি হবে? দেখি কমেন্ট করেন তো। 1 লক্ষ টাকা প্রত্যাশা ছিল, পাইছেন কিন্তু কত টাকা? 1,20,000 টাকা বেশি পাইছেন। এটা কি ঝুঁকি হবে? 1,20,000 টাকাটা কি ঝুঁকি হবে? ইয়েস অর নো? যদি ঝুঁকি হয় লিখবেন ইয়েস, যদি ঝুঁকি না হয় লিখবেন নো। ইয়েস অর নো আনসার দিবেন জাস্ট। হ্যাঁ হবে। জাওয়াদুল করিম সামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হবে। আচ্ছা, ভেরি গুড। আমি বলি সংজ্ঞার মধ্যে কি ছিল? প্রকৃত ফলাফল ও প্রত্যাশিত ফলাফলের মধ্যে বিচ্যুতি, এই বিচ্যুতিকে কি বলে? ঝুঁকি বলে। ভাই আমার প্রত্যাশিত ফলাফল ছিল 1 লক্ষ টাকা, প্রকৃত ফলাফল হচ্ছে 1,20,000 টাকা। বিচ্যুতি আছে নাকি নাই? বিচ্যুতি মানে কি বলছি? ব্যবধান। ব্যবধান আছে নাকি নাই? এখানে তো 20,000 টাকার একটা ব্যবধান আছে, তার মানে এটাও ঝুঁকি। আপনি আপাত দৃষ্টিতে দেখতেছেন আপনার লাভ হচ্ছে, কিন্তু তারপরও ঝুঁকি। প্রশ্ন হয় না কেন ঝুঁকি? তার মানে কি? আপনার ব্যবস্থাপনার মধ্যে কি আছে? দুর্বলতা আছে, ঘাটতি আছে। ভাই কিভাবে? আপনার ব্যবস্থাপনা দুর্বলতা আছে বিদায় আপনি প্রত্যাশা করছিলেন 1 লক্ষ টাকা, কিন্তু বিনিময়ে পাচ্ছেন আপনি 1,20,000 টাকা। 20,000 টাকার একটা বিচ্যুতি হয়ে গেল, তার মানে এটাও আপনার জন্য ঝুঁকি। তার মানে ঝুঁকি জিনিসটা কি? প্রকৃত ফলাফল ও প্রত্যাশিত ফলাফলের মধ্যে বিচ্যুতিকে ঝুঁকি বলে। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় ওইটাকে ঝুঁকি বলে। আশা করি ঝুঁকি জিনিসটা কি বুঝছেন। এবার আসেন ঝুঁকির প্রকারভেদ। ঝুঁকিকে প্রধানত 2 ভাগে ভাগ করছে। একটা ঝুঁকি হচ্ছে কোম্পানি ঝুঁকি, একটা ঝুঁকি হচ্ছে আপনার কোম্পানি ঝুঁকি, আর একটা ঝুঁকি হচ্ছে আপনার বাজার ঝুঁকি। একটা ঝুঁকি হচ্ছে আপনার কোম্পানি ঝুঁকি, আর একটা হচ্ছে আপনার বাজার ঝুঁকি। কোম্পানি ঝুঁকি কি? শুধুমাত্র একটা কোম্পানির কার্যকলাপ থেকে যে ঝুঁকির উদ্ভাবন হয় এটাই হচ্ছে আপনার কোম্পানি ঝুঁকি। এটা শুধু একটা কোম্পানির ঝুঁকি। ওই ঝুঁকি শুধু ওই কোম্পানিকে প্রভাবিত করবে, অন্য কোম্পানির ঝুঁকি না। এটা শুধু ওই পার্টিকুলার যে কোম্পানির ঝুঁকি ওই কোম্পানিকেই প্রভাবিত করবে, এটাকে বলা হয় কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকি কি বুঝছেন? একটু জানান তো কমেন্টে কোম্পানি ঝুঁকি বুঝছেন কিনা। দ্রুত জানান কমেন্টে, আমি কমেন্ট কিন্তু দেখতেছি আপনাদের। কোম্পানি ঝুঁকি কি বুঝছেন কিনা। আচ্ছা আসেন, এই কোম্পানি ঝুঁকিকে আবার কিছু ভাগ করছে, এগুলো একটু দেখি আমরা। একক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, এগুলো সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো। এরপরে বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক কি? বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক কি? যে ঝুঁকি বাজারে, এটা এমন একটা ঝুঁকি বাজারের সকল কোম্পানিকে কি করবে? প্রভাবিত করবে, জাস্ট একটা কোম্পানিকে না। যেমন করোনা মহামারীর সময় যে ক্ষতিটা হয়েছিল, এটা কি পার্টিকুলার কোন একটা কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করছে? না দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান, না দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানিকে প্রভাবিত করছে? অবশ্যই সবকে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সব ইয়াকে না, কোম্পানিকে প্রভাবিত করছে। তার মানে কি একটা কোম্পানিকে না বরং সকল কোম্পানিকে প্রভাবিত করতেছে, ওইটাই হচ্ছে বাজার ঝুঁকি, ওইটাই হচ্ছে আপনার বাজার ঝুঁকি। এখন বাজার ঝুঁকিরও কিছু প্রকারভেদ আছে, যেমন
রাজনৈতিক ঝুঁকি, সুদ হারের ঝুঁকি, সুদ হারের ঝুঁকি। এরপর আপনার হতে পারে মুদ্রাস্ফীতির ঝুঁকি। মুদ্রাস্ফীতির ঝুঁকি বুঝছেন সবাই? একটু কমেন্ট করেন তো দ্রুত, বুঝছেন কিনা জানান সবাই, দ্রুত জানান। হ্যাঁ বুঝছি, ওকে। তার মানে কি, বাজার ঝুঁকি সকল কোম্পানিকে প্রভাবিত করে। ফর এক্সাম্পল, রাজনৈতিক ঝুঁকি, একটা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে রাজনৈতিক ঝুঁকি বলে। বাংলাদেশের রাজনৈতিক সমস্যা দেখা দিচ্ছে, ধরেন, বেশি কথা বলবো না এটা সম্পর্কে, জাস্ট এটুকু বলি, রাজনৈতিক যদি কোনো আন্দোলন হয়, রাজনৈতিক কোনো ধর্মঘট হয়, তখন যদি সকল দোকানপাট বন্ধ রাখতে হয় হরতালের কারণে, এটা কি শুধু একটা কোম্পানিকে প্রভাবিত করবে, না ওই পার্টিকুলার এলাকার অথবা এই পার্টিকুলার দেশে সব কোম্পানিকে প্রভাবিত করবে? অবশ্যই সব কোম্পানিকে প্রভাবিত করবে। তার মানে এটা হচ্ছে রাজনৈতিক ঝুঁকি। সুদ হারের ঝুঁকি, বাজারের সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাস বা বৃদ্ধি পায়। এটার যে ঝুঁকি, ওটা হচ্ছে সুদ হারের ঝুঁকি। আর মুদ্রাস্ফীতির ঝুঁকি, বাজারে মুদ্রাস্ফীতির কারণে কোম্পানিগুলো যে ঝুঁকি বহন করতে হয় সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির ঝুঁকি। এই যে, এবার আসেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে আবার দুই ভাগে ভাগ করছে। পরীক্ষায় আসবে না ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে কয় ভাগে ভাগ করছে, মূলত আসবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি কোনটি ঝুঁকি। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এই দুইটা ঝুঁকি থেকে জ্ঞানমূলক বা অনুধাবনে অনেক বেশি প্রশ্ন আছে, এমসিকিউতেও প্রশ্ন আসে। আসেন, ব্যবসায়িক ঝুঁকি কি? প্রথমে বলছিলাম ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে একটা কোম্পানি ঝুঁকি, কারণ এটা একটা কোম্পানিকে প্রভাবিত করে, জাস্ট ওই পার্টিকুলার যে কোনো একটা কোম্পানিকে। এই ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে মূলত ব্যবসায়ের পরিচালন ব্যয় মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয়। একটু যদি লিখে দিই আমি, পরিচালন খরচ মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয়। ব্যবসায়ের পরিচালন খরচ মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয়। এখন প্রশ্ন, পরিচালন খরচ কি? আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনি আপনার কর্মচারীদেরকে বেতন দিবেন, এটা আপনার জন্য পরিচালন খরচ। আপনি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনি আপনার বিদ্যুৎ ভাড়া দিবেন, এটা আপনার জন্য পরিচালন খরচ। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনি বিক্রয় কর্মীকে বেতন দিবেন, এটা আপনার জন্য পরিচালন খরচ। আপনি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনার অফিসের ভাড়া দিবেন, এটা আপনার জন্য পরিচালন খরচ। আচ্ছা, আপনি যদি আপনার অফিসের ভাড়া না দেওয়ার কোনো সম্ভাবনা থাকে, এটা কি আরেকটা কোম্পানিকে প্রভাবিত করবে, না শুধু আপনার কোম্পানিকে? অবশ্যই শুধুমাত্র আপনার একটা কোম্পানির সমস্যাটা। তো এই ঝুঁকি আপনার, এটাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। তাহলে ব্যবসায়িক ঝুঁকি যদি পরীক্ষায় আসে, কিভাবে লিখবেন? ব্যবসায়ের পরিচালন খরচ সমূহ মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। ব্যবসায়ের পরিচালন খরচ মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে কোন ঝুঁকি বলে? একটু জানান তো কমেন্টে। পরিচালন খরচ মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে কোন ঝুঁকি বলে? দ্রুত জানান, দ্রুত জানান, দ্রুত। ব্যবসায়ের পরিচালন খরচ মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে কোন ঝুঁকি বলে? তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকি, দেখলেই দেখেন তো, নামটা দেখলে একটু পরিচিত না? অর্থ সংক্রান্ত, অর্থ। আর্থিক ঝুঁকি হচ্ছে ব্যবসায়ের গ্রহণকৃত ঋণ ও ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। ব্যয় বুঝি নাই। ধরেন আপনি একটা কোম্পানি 2 লক্ষ টাকা ঋণ নিছেন। কি নিলেন? ঋণ নিলেন। ব্যাংক কি আপনাকে ঋণ এমনি দিবে আপনার চেহারা দেখে? বিনিময়ে আপনার থেকে কি নিবে? সুদ নিবে। ধরেন আপনার সুদ আসলো হচ্ছে 8,000 টাকা, এটা ছিল ঋণের সুদ।
এই টাকাটাও আপনার থেকে ব্যাংকে দিতে হবে, ঋণের সুদটাও আপনার থেকে পরিশোধ করতে হবে। এই দুইটা আপনার জন্য কি? দুইটাই আপনার জন্য দায়। আপনি যদি এই ঋণের সুদ সহ অথবা ঋণ অথবা সুদের টাকা দিতে না পারেন, এটা দিতে না পারার যে সম্ভাবনা, এটাকে বলতেছে তারা আর্থিক ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকি কি? ব্যবসায়ে ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে অথবা ব্যবসায়ের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। ব্যবসায়ের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। আশা করি বুঝছেন আর্থিক ঝুঁকি কি। এগুলা সংজ্ঞা মুখস্থ করলে মনে থাকবে না, মুখস্থ করলে মনে থাকবে না। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সুদ হারের ঝুঁকি, সুদের সুদ হারের ঝুঁকি কি? বাজারে সুদের তারতম্যের কারণে বিনিয়োগের মূল্য কি হয়? হ্রাস বৃদ্ধি পায়। এটা হচ্ছে আপনার সুদ হারের ঝুঁকি। তারল্য ঝুঁকি, আপনার কাছে যে বিনিয়োগটা আছে এটাকে দ্রুত নগদত্বে রূপান্তর করতে না পারার যে ঝুঁকি, এটা হচ্ছে তারল্য ঝুঁকি। এরপর আসেন, অনেক সময় পরীক্ষায় আসে দেখবেন ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য লিখো। ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য লিখো। একটু আমরা কি বললাম, ব্যবসায়িক ঝুঁকি কি? প্রথমে যেটা বলছি এটা মাথায় রাখেন, কনসেপ্ট মাথায় রাখেন, এগুলো অটোমেটিক মাথায় আপনি বানায় বানায় লিখতে পারবেন। ব্যবসায়িক ঝুঁকিটা কি ছিল? পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে। আর আর্থিক ঝুঁকি ছিল দায় পরিশোধের অক্ষমতা। আর্থিক ঝুঁকি হচ্ছে আপনার দায় পরিশোধের অক্ষমতা। একটু মনোযোগ দেন, দায় পরিশোধের অক্ষমতা। আর ব্যবসায়িক ঝুঁকি কি? পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা। পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা। পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা। পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা। এবার আসেন, ব্যবসায়ীর ব্যয়ের ফলে যেসব ঝুঁকির সৃষ্টি হয় তাকে, ব্যয়ের ফলে দিবেন আপনারা, পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি বলে? ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি বলে। ব্যবসায়ের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন হতে সৃষ্টি হয়। এমসিকিউ তো আসবে। কেন? কারণ আপনি অর্থায়ন মানে কি? অর্থায়ন করা। আপনি যদি ঋণ না নেন আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে? ঋণ না নিলে কখনো। কারণ আর্থিক ঝুঁকি জিনিসটা কি? দায় পরিশোধের অক্ষমতা থেকে, ঋণের টাকা পরিশোধের অক্ষমতা থেকে। আমি ঋণ না নিলে ঋণের টাকা পরিশোধের কোনো প্রশ্নই আসে না। তার মানে কি? ঋণ না নিলে, বহিঃস্থ অর্থায়ন না করলে ঋণের মাধ্যমে, তাহলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয় না। তাহলে আমি বলতে পারি না আর্থিক ঝুঁকি কোম্পানি চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, কোম্পানি চাইলে পরিহার করতে পারে। তার মানে কি? আর্থিক ঝুঁকি পরিহারযোগ্য। কেমনে পরিহার করবে? কোম্পানি যদি ঋণ না নেয়, কোনো কোম্পানি যদি ঋণ না নেয় তাহলে তার আর্থিক ঝুঁকির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে ঝুঁকি পরিমাপ করা যায় গলায় বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি পরিমাপ করা যায়, আর্থিক ঝুঁকির পরিমাপ করা যায় না। এরপরে ব্যবসায়িক ঝুঁকির পরিমাণ বেশি হলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়। ব্যবসায়িক ঝুঁকি কি ছিল? পরিচালন খরচ মেটানোর অক্ষমতা থেকে। আপনার যদি ব্যবসায়িক ঝুঁকি বেশি হয়, টাকা একেবারেই দিতে না পারেন, তাহলে ব্যবসা পরিচালনা করা অবশ্যই কঠিন হবে। এরপরে আর্থিক ঝুঁকির পরিমাণ বেশি হলে কোম্পানির দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। আর্থিক ঝুঁকি কি ছিল? দায় পরিশোধের অক্ষমতা। দায় পরিশোধের অক্ষমতা মানে কি? আপনি দায় থেকে পরিশোধ করেন আপনার প্রতিষ্ঠানে থাকা সম্পদ থেকে। তো দায় পরিশোধের অক্ষমতা মানে কি? আপনার প্রতিষ্ঠানে কোনো সম্পদ নাই, তাহলে ব্যাংক আপনাকে কি দেউলিয়া ঘোষণা করবে না? এই জন্য বলা হচ্ছে আর্থিক ঝুঁকির পরিমাণ অধিক হলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আর্থিক ঝুঁকির বেশি হলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ব্যবসায়িক ঝুঁকি যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন, অফিসের ভাড়া, বিদ্যুৎ বিল, পরিবহন খরচ, বিক্রয় কর্মীর কমিশন, যাহা ইচ্ছা। আর আর্থিক ঝুঁকি ব্যবসায়ে পর্যাপ্ত তহবিল অর্থায়ন করা। এরপর আরো কিছু ঝুঁকি আছে। বিশেষ ঘটনার ঝুঁকি, হঠাৎ করে যে কোনো বিশেষ ঘটনার ফলে যে ঝুঁকি সৃষ্টি হয়। বিনিময় হারের ঝুঁকি, ক্রয় ক্ষমতার ঝুঁকি। এবার আসেন ঝুঁকির পরিমাপ। এখান থেকে মূলত আমাদের ম্যাথের শুরু। ঝুঁকি পরিমাপের সম্ভাবনা দিই আমরা, যদি এটা হচ্ছে ভেদাঙ্ক। ঝুঁকির পরিমাপের পদ্ধতি একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি এটি একটি পারিসংখ্যানিক পদ্ধতি। সবাই একটু মনে রাখবেন, পারিসংখ্যানিক পদ্ধতি।
এগুলো সবগুলো পারিসংখ্যানিক পদ্ধতি। এটা বেদাঙ্ক, বিভেদাঙ্ক। আমাদের কোন দুইটা লাগে? আমাদের পরীক্ষায় আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয়, বিভেদাঙ্ক নির্ণয় করতে হয়। বেদাঙ্ক নির্ণয় করে আরো সহজ। আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। এই যে সিগমা, এটাকে কি বলবো ভাইয়া? সিগমা। আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। বেদাঙ্ক, বেদাঙ্ক হচ্ছে আপনার এই যে আদর্শ বিচ্যুতি বাইর করবেন, এটাকে জাস্ট একটু করে যে সিগমাটাকে স্কয়ার করে দিলেই আপনার বেদাঙ্ক। তাহলে আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা, বেদাঙ্ক সিগমা স্কয়ার। আর বিভেদাঙ্ক হচ্ছে কোভেরিয়েশন, সিবি, কোভেরিয়েশন। বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্র কি একটু পরে জানবো। আপাতত দেখেন, ঝুঁকি পরিমাপ করি আদর্শ বিচ্যুতি দিয়ে, বেদাঙ্ক দিয়ে, বিভেদাঙ্ক নিয়ে। এই জায়গায় একটা জিনিস, প্রশ্নে যখন ঝুঁকির পরিমাপ করতে বলবে, দুইটা কোম্পানি দেওয়া আছে, ধরেন ঝুঁকির পরিমাপ করতে বলবে, আমাদের অবশ্যই অবশ্যই বিভেদাঙ্ক নির্ণয় করে, বিভেদাঙ্ক নির্ণয় করে, বিভেদাঙ্ক নির্ণয় করে সিদ্ধান্ত দিতে হবে। কেন এই কথাটা বলছি? কারণ অনেকগুলা গাইডে আদর্শ বিচ্যুতি নির্ণয় করেই কি দিতে, সিদ্ধান্ত দিতে না। সব থেকে ঝুঁকি পরিমাপের উত্তম পদ্ধতি হচ্ছে বিভেদাঙ্ক। উত্তম পদ্ধতি হচ্ছে বিভেদাঙ্ক। ঝুঁকি পরিমাপের সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে বিভেদাঙ্ক। বুঝছেন কিনা জানান তো, দ্রুত জানান, দ্রুত জানান। বুঝছেন নাকি জানান, দ্রুত জানান। এটা সব থেকে উত্তম পদ্ধতি, এটা সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি। কেন গ্রহণযোগ্য? কারণ একটু সবাই লিখেন, বিভেদাঙ্ক একক প্রতি প্রত্যাশিত আয়ের বিপরীতে। অর্থাৎ আপনি যে এক একক প্রত্যাশা করবেন, একক প্রতি প্রত্যাশিত আয়ের বিপরীতে গৃহীত ঝুঁকি পরিমাপ করে। এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে বিভেদাঙ্ক কি করে? আপনি যে ঝুঁকিটা পাবে, বহন করতেছেন, এক একক ঝুঁকি কেন, আপনার প্রত্যাশিত মুনাফার, এক একক প্রত্যাশিত মুনাফার জন্য কতটুকু ঝুঁকি বহন করতেছেন, এটা আপনি জানবেন হচ্ছে বিভেদাঙ্কের মাধ্যমে। আর আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমি টোটাল ঝুঁকিটা জানতেছেন, কিন্তু বিভেদাঙ্কের মাধ্যমে আপনি একক প্রতি প্রত্যেকটা এককের জন্য ঝুঁকি কত এটা জানতেছেন। আমি স্পেসিফিক ভাবে বুঝতেছি কোথায়, বিভেদাঙ্কতে। এই জন্য বিভেদাঙ্কটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, সর্বাধিক গ্রহণযোগ্য, সর্বোত্তম পদ্ধতি ঝুঁকি পরিমাপের জন্য। পরীক্ষায় কোনো পদ্ধতিগত উল্লেখ না থাকলে কিংবা কোনো শুধু সিদ্ধান্ত দিতে হলে ঝুঁকি, আমরা সবসময় বিভেদাঙ্কের মাধ্যমে সিদ্ধান্ত দিব। সূত্রগুলা খুব ইজি। আমরা মনে করি ফাইন্যান্স মানে সূত্র মুখস্থ করা, মুখস্থ করতে হবে না, আমি মাথায় ঢুকাই দিব। আপনারা যতটুকু বুঝাইছি এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু দ্রুত জানান। আমরা কিন্তু ম্যাথে ঢুকে গেছি, আপনারা বুঝছেন কিনা একটু জানান, আমি একটু দেখি আপনাদের কি অবস্থা। হ্যাঁ বুঝছি। কমেন্ট বক্সে দুষ্টামি করতেছেন এইচএসসি 25 ব্যাচের যারা আছেন। এপ্রিল মাসে পরীক্ষা নেওয়ার জন্য পরিকল্পনা করতেছে শিক্ষা বোর্ড। আপন ভালো পাগলও বুঝে, আপনারা যদি না বুঝেন আসেন। এখন একটা ম্যাথ দেওয়া আসে, ম্যাথ দেওয়া আছে দেখেন নিচে, একটি প্রকল্প 2010 থেকে 2013 সাল পর্যন্ত আয়ের হার দেওয়া হলো, গড় আয়ের হার নির্ণয় করো, আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি নির্ণয় করো। এখানে কি আছে এটা দেখা আমার বিষয় না। ঝুঁকির ম্যাথ নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমার যেটা নির্ণয় করতে হবে এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে, এখন এখানে আমাকে কি দেওয়া আছে দেখেন তো, একটু ঠান্ডা মাথায় দেখেন, একদম ইজি ম্যাথ। কিছু বছর দেওয়া আছে,
আপনি 2010 সালে বিনিয়োগ করলে আয় প্রত্যাশা করতেছেন 20%, 11 সালে পাবেন ওই বিনিয়োগ থেকে 5%, 12 সালে -5%, 13 সালে 16%। এগুলো হচ্ছে আপনার আয়ের হার। অনেক সময় বছর দেওয়া না থাকে, এখানে সম্ভাবনা দেওয়া থাকে। অনেক সময় বছর দেওয়া থাকে না, কি দেওয়া থাকে? সম্ভাবনা, মানে কত পার্সেন্ট পাওয়ার এটা সম্ভাবনাটা দেওয়া থাকে। ধরেন এখন এই সম্ভাবনার ম্যাথ আমরা সামনে পাবো, এখন আমাদের কি দেওয়া আছে? বছর দেওয়া আছে। তাহলে আমরা বছরটা দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় আগে শুধু এই একটা পদ্ধতি নিয়ে কথা বলি। একটা জিনিস চিন্তা করেন, লিখেন আপনার একটু, যদি সম্ভাবনার মান দেয়া না থাকে, দেখেন তো এখানে কি সম্ভাবনার ম্যাথ দেওয়া আছে? দেখেন তো এখানে কি সম্ভাবনার ম্যাথ দেওয়া আছে? সম্ভাবনার মান দেওয়া আছে? এই ম্যাথে সম্ভাবনার মান দেওয়া নাই, কি দেওয়া আছে? স্পষ্ট দেখা যাচ্ছে বছর দেওয়া আছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ঝুঁকিও এই ম্যাথ সমাধান করার প্রথম কাজ হচ্ছে আমার প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয়ের হার বাইর করা। প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার বা গড় আয়ের হার একই কথা। তাহলে গড় আয়ের হার বাইর করা, গড় আয়ের হার। তাহলে কেমনে লিখবেন দেখেন, এখানে গড় আয়ের হার সমান, একদম ইজি, গড় আয়ের হার। আমরা মুনাফাকে এই ম্যাথের ক্ষেত্রে আয়ের হার গুলাকে আর দিয়ে প্রকাশ করি, আর দিয়ে। তাহলে গড় আয়ের হারকে প্রকাশ করবো হচ্ছে আর প্রাইম বা আর বার দিয়ে, আর বার দিয়ে। এই যে গড় আয়ের হার আর বার ইজ ইকুয়াল টু, কেমনে বাইর করব? সূত্র মুখস্থ করব না, নরমালি চিন্তা করেন, আপনি প্রথম বছর 10 টাকা, দ্বিতীয় বছর 20 টাকা, তৃতীয় বছর 30 টাকা। বলছি প্রথম বছর 10 টাকা, দ্বিতীয় বছর 20 টাকা, তৃতীয় বছর 30 টাকা মুনাফা পাইছেন। আপনার গড় মুনাফা কত করে? আমরা কি করি, তিনটা যোগ করব, 30 আর 20 কত? 50, 10 60। বছর কয়টা? 3টা, 3 দিয়ে ভাগ দিব 20, তাহলে গড় হচ্ছে 20। 9 10 এর পড়ালেখা, 1 2 পড়ালেখা গুলা গড় বাইর করা কি করছি? মুনাফা গুলা যোগ করছি, মানে যত বছর তত দিয়ে ভাগ দিছি। আপনাকে যদি বলা হয় তাহলে এখান থেকে গড় মুনাফা হার বাইর করা, কি করতে হবে? 20 যোগ 5 যোগ -5 যোগ 16। তার মানে কি এগুলো সব যোগ করে না? এগুলোকে আমরা কি বলছিলাম? আর বলছিলাম, আর। তাহলে গড় মুনাফার হার নির্ণয় সূত্র কি দেখেন, সামেশন অফ আর, কারণ আমরা আর এর সমষ্টি করতেছি, সামেশন মানে হচ্ছে সমষ্টি। তাহলে আর এর এই যে সমষ্টি করলাম 10 20 30 এর সমষ্টি করছিলাম 60, এটাকে বছর দিয়ে ভাগ দিছি n, বছর মানে কি n, তাহলে সামেশন অফ আর ডিভাইডেড বাই n। এটাই হচ্ছে গড় আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, গড় আয়ের হার। সূত্র কি মুখস্থ করতে হবে? জাস্ট বাই কমন সেন্স কাটাইলে সূত্র মুখস্থ করার দরকার নাই। গড় আয়ের হার কেমনে বাইর করি? এই যে সব বছরগুলো যোগ করব, বছর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিব, মুনাফার হারগুলো যোগ করব, বছর সংখ্যা দিয়ে ভাগ দিব। এবার আসেন, এখানে খেয়াল রাখতে হবে একটা -5 আছে। কেমনে করব দেখেন, সূত্রে মান বসাচ্ছি, 20%, 20 প্লাস 5 প্লাস, ক্যালকুলেটরে পার্সেন্ট সহ তুললে কিন্তু দশমিক চলে আসবে, সাবধান। -5 আছে, তো এটা একটু ব্র্যাকেটে রাখবো আমরা, -5 প্লাস 16। এটা দিয়ে এইভাবে পার্সেন্টটা দেখা দিলাম একসাথে, 20 প্লাস 5 প্লাস -5 প্লাস 16। বছর কয়টা? একটা, দুইটা, তিনটা, 60টা। তাহলে 60 দিয়ে ভাগ দিলাম, কত আসে দেখেন তো? 20 আর 5 যোগ করলে কত? 25। 25 থেকে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -5 আবার 20, 20 আর 16 যোগ করলে হয় 36। 20 আর 16 যোগ করলে হয় 36, 36% ডিভাইডেড বাই 4, তাহলে হয় হচ্ছে 9%। এটাই হচ্ছে আপনার গড় মুনাফার হার, 9% হচ্ছে আপনার গড় মুনাফার হার। আমাদের এই যে ক নাম্বার প্রশ্ন হচ্ছে গড় আয়ের হার নির্ণয় করো বা গড় মুনাফার হার নির্ণয় করো, করলাম। এটা বুঝছেন সবাই? গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয় বুঝছেন সবাই? একটু জানান তো কমেন্ট করে, গড় মুনাফার হার কিভাবে নির্ণয়। তিনটা ম্যাথ আসবে এখান থেকে, দ্রুত জানান। গড় মুনাফার হার
কিভাবে নির্ণয় করতে হয় বুঝছেন নাকি জানান? বুঝছি স্যার। বাকিরা কই? বাকিরা কমেন্ট করে জানান, নাহলে আমি যাব না সামনে। দ্রুত কমেন্ট করে জানান। গড় মুনাফার হার এর সব ম্যাথে লাগবে। কমন সেন্স কাটাবেন। গড় মুনাফার হার কি? সব মুনাফাকে যোগ করে বছর দিয়ে ভাগ দিব, যদি না সম্ভাবনার মান দেওয়া না থাকে, বছর থাকে তখন। সবাই বুঝছেন নাকি বলেন? সবাই বুঝছেন নাকি বলেন? বুঝছি স্যার। বাকিরা কই? বাকিরা কই? অনেকেই তো ক্লাসে ছিলেন। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? আর প্রাইম ইজ ইকুয়াল টু সামেশন অফ আর ডিভাইডেড বাই এন, সামেশন অফ আর ডিভাইডেড বাই আর 9%, এই ম্যাথের ক্ষেত্রে। এরপরে কি নির্ণয় করতে বলছে? আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি নির্ণয় করো। এখানে একটু ঝামেলা আছে। আদর্শ বিচ্যুতি নির্ণয় সূত্রটা একটু একটু মাথায় রাখেন। দেখেন আদর্শ বিচ্যুতি কিভাবে নির্ণয় করব। আদর্শ বিচ্যুতিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সিগমা দিয়ে। তাহলে আপনারা পরীক্ষায় লিখবেন আদর্শ বিচ্যুতি সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ আর মাইনাস আর প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। পরীক্ষা আমরা বলে যাই, স্কোয়ার দিতে বলে যাই। পরীক্ষায় আমরা বলে যাই স্কোয়ার দিতে বলে যাই, পরীক্ষায় আমরা বলে যাই রুট ওভার দিতে বলে যাই। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, ভুললে হবে না। ভুললে হবে না। আর মাইনাস আর প্রাইম হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। সামেশন মানে কি? যোগ করা বোঝায়। সামেশন মানে যোগ করা বোঝায়। রুট ওভার দিতে ভুলে যাই, রুট করতে হবে। আমি কিন্তু কোথায় ভুল করি এটা আপনাদেরকে বলতেছি, সো বি কেয়ারফুল, ভুল করা যাবে না। এবার আসেন, এখানে আর মানে কি? আর মানে হচ্ছে মুনাফা হার, প্রত্যেক বছরের মুনাফার হার। আর প্রাইম মানে কি? গড় মুনাফার হার। মনে আছে কত পাইছিলাম গড় মুনাফার হার? 9%, 9% পাইছিলাম, ডিভাইডেড বাই এন মাইনাস 1। আসেন তাহলে যে সূত্র লিখলাম, আদর্শ বিচ্যুতি সিগমা ইজ ইকুয়াল টু সামেশন অফ আর, ওরা অনেকে গাইডে আই দেওয়ার দরকার নাই, আপনার নরমাল লিখেন আর মাইনাস আর প্রাইম হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। তাইলে আমার এখন আমরা যে ম্যাথটা করতেছিলাম ওইখানে প্রথম বছর মুনাফার পরিমাণ কত ছিল? 20 টাকা। তাহলে এই যে 20% ছিল 20 মাইনাস এই যে আর এর মান বসাইলাম, প্রথম বছর আর এর মান ছিল 20 মাইনাস আর প্রাইম 9, তাহলে 9 বসাইলাম ফুল স্কয়ার প্লাস এরকম প্রত্যেকটা সমষ্টি বাইর করব। দ্বিতীয় বছর প্রত্যাশিত মুনাফার পরিমাণ ছিল 5, গড় মুনাফা ছিল -9 হোল স্কয়ার প্লাস তৃতীয় বছর -5 -9 হোল স্কয়ার প্লাস 16 -9 হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। n এর মান কত? 4 -1 বসাইলাম। এখন কি 20 থেকে 9 যাইলে কত? 11। 11 কে যখন স্কয়ার করি 11 11 121। 5 থেকে 9 গেলে কত? 5 থেকে 9 গেলে হয় -4। এখন -4 কে যখন স্কয়ার করি, -4 কে যখন স্কয়ার করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 7 এর 16। তাহলে এই যে 16 -5 আর -9, -9 আর -5 আর -9 বিয়োগ করলে কত হবে? এটা -16। -16 কে যখন স্কয়ার করব 16 16 196। 16 থেকে 9 যাইলে কত? 7। 7 কে স্কয়ার করলে 49 আর 7 থেকে 1 যাইলে 3। রুট ওভার এটা আসবে, তখন ক্যালকুলেশন করলে হচ্ছে 382 ডিভাইডেড বাই 3। এটাকে আবার কি করতে হবে? বর্গমূল, ক্যালকুলেটরে বর্গমূল দিতে হবে আনসার কে। তাহলে আনসার হচ্ছে 11.28%। আদর্শ বিচ্যুতি নির্ণয় বুঝছেন নাকি বলেন? না বুঝলে বলেন। আদর্শ বিচ্যুতি নির্ণয় বুঝছেন নাকি বলেন? না বুঝলে বলেন। আদর্শ বিচ্যুতি নির্ণয় বুঝছেন নাকি বলেন? না বুঝলে বলেন। আদর্শ বিচ্যুতি নির্ণয় বলেন, দ্রুত কমেন্ট করেন। একদম ক্লিয়ার। আচ্ছা শেষ। তাহলে আদর্শ বিচ্যুতি নিয়ে আর কোনো ঝামেলা নাই।
আদর্শ বিচ্যুতির মান, আচ্ছা আদর্শ বিচ্যুতি আমরা ঝুঁকি পরিমাপ করতেছি না, তো আদর্শ বিচ্যুতির মান যত বেশি ঝুঁকি তত বেশি, আদর্শ বিচ্যুতির মান যত কম ঝুঁকি তত কম। ধরেন আপনি কোন একটা ম্যাথে আদর্শ বিচ্যুতি দিয়েই কি দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, বা ওরা বলছে এই জন্য আদর্শ বিচ্যুতি দিয়ে দিচ্ছেন। ধরেন একটা কোম্পানি, ওটার আদর্শ বিচ্যুতি আপনার আসছে হচ্ছে 10%, বি একটা কোম্পানি, এটার আদর্শ বিচ্যুতি আপনার আসলো 11%, আপনি কোনটাতে বিনিয়োগ করবেন? আমি বলছি আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি নির্দেশ করে, তাহলে আপনি কি 11% অধিক ঝুঁকি, এটা তো কখনো দিবেন না, কারণ আপনি কম ঝুঁকি নিতে চাইবেন, আপনি কোথাতে করবেন 10% এটাতে বিনিয়োগ করবেন, মানে যেটাতে আদর্শ বিচ্যুতির মান কম এটাতে আমি বিনিয়োগ করব। আর যদি কখনো গড় মুনাফার হার দিয়ে সিদ্ধান্ত দিতে বলে, যদি প্রশ্ন উল্লেখ থাকে গড় মুনাফার মাধ্যমে, তখন কি করবেন? আচ্ছা মুনাফার হার বেশি হইলে ভালো না কম হইলে? অবশ্যই বেশি হইলে, কমন সেন্স। আমার মুনাফার হার গড়ে যদি বেশি দেয় ওইটা ভালো, তাহলে গড় মুনাফার হার বেশি হইলে তখন ওই কোম্পানিকে আমরা কি করব, যৌক্তিক বিনিয়োগ করা যৌক্তিক ধরে নিব। এবার আসেন আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখেন ক কোম্পানি বিগত 5 বছরের মুনাফার হার নিম্নের টেবিলে দেওয়া হলো। এখানে তাদের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে, আর কোন কোম্পানি বেশি ঝুঁকিপূর্ণ এটা নির্ণয় করতে বলছে। আগের নিয়ম, আশা করি আপনারা পারবেন। দেখেন তো কোম্পানির প্রথমে কি নির্ণয় করতে হবে, গড় মুনাফার হার। তাহলে গড় মুনাফার হার সমান ক কোম্পানির গড় মুনাফার হার, সবগুলো যোগ করছি, বছর দিয়ে ভাগ দিছি 11%। ক কোম্পানির গড় মুনাফার হার আসছে 13.20%। এরপর কি করব, দুইটা কোম্পানির আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি বাইর করব। ক কোম্পানির ঝুঁকি হচ্ছে 2.64%, আর ক কোম্পানির ঝুঁকি আছে হচ্ছে আপনার 11%। তাহলে কোনটাতে বিনিয়োগ করা উচিত, 2.64%, আরেকটাতে 11%, ক কোম্পানিতে। তাহলে অবশ্যই ক কোম্পানিতে বিনিয়োগ উচিত। কেন? কারণ এটার আদর্শ বিচ্যুতি কম। আশা করি আপনারা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবেন। এরপরে এই ম্যাথটা আসেন, এখানে কি বলছে দেখেন, এটা একটু ভিন্ন ম্যাথ। সাত্তার সাহেব, একটু মনোযোগ দেন। সাত্তার সাহেব তার নিজস্ব পরিচালিত ব্যবসা হতে প্রাপ্ত লাভের অংশ 3টি প্রকল্পে বিনিয়োগ করতে চাচ্ছে। সাত্তার সাহেব নামে একজন ব্যক্তি, তার ব্যবসা হতে প্রাপ্ত অর্থ তিনি বিনিয়োগ করতে চাচ্ছেন। অর্থনৈতিক মন্দাবস্থায় প্রকল্প 3টি হতে আয়ের সম্ভাবনা 25%। এখানে কি দেওয়া আছে ভাই, সম্ভাবনা। আমি যদি এই পাশে একটু করে একটা কলাম এক্সট্রা করে লিখি, দেখেন এখানে আমাকে দেওয়া আছে হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা পরীক্ষা অনেক সময় এভাবে দেওয়া থাকে। কি বলছে দেখেন, মন্দা অবস্থায়, অর্থনৈতিক অবস্থা যখন মন্দা, এগুলো পরীক্ষা দেওয়া থাকবে। সম্ভাবনার মান কত, 25%। এটা মানে কি বুঝছেন, মানে সে যে বিনিয়োগ করবে ওইটা ওইটার সম্ভাবনা হচ্ছে 25%। অর্থনৈতিক স্বাভাবিক অবস্থায় প্রকল্প 3টি হচ্ছে আয়ের সম্ভাবনা 50%। স্বাভাবিক অবস্থায় সম্ভাবনা হচ্ছে 50%। এরপরে অর্থনৈতিক তেজি অবস্থায় 3টি হতে আয়ের সম্ভাবনা আবার 25%। তেজি অবস্থায় 25%। ধরেন কিছুক্ষণের জন্য ধরে নিলাম আপনাকে তেজি অবস্থা দেওয়া নাই, আপনি কি বাইর করতে পারবেন? পারবেন। কেমনে? মনে রাখবেন সম্ভাবনার মান সব সম্ভাবনা যোগ করলে অবশ্যই 100 হবে। কত হবে? 100 হবে। তো আমাকে দুইটা দেওয়া থাকলে 50 আর 25 75, 100 থেকে 75 বিয়োগ করলে 25%। তো ধরেন এখন কথা এটা না, কত হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকলে কিভাবে ম্যাথ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। সম্ভাবনার মান দেওয়া থাকলে কিভাবে ম্যাথ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এখন এই ম্যাথে কি আমি গড় মুনাফার হারের জন্য, যেহেতু বছর নাই, এন দিয়ে ভাগ দিতে পারবো? বছর না থাকলে কি এন দিয়ে ভাগ দিতে পারবো? পারবো না। আমাকে কি দেওয়া আছে? সম্ভাবনা। সম্ভাবনার ইংরেজি কি? প্রবাবিলিটি। প্রবাবিলিটি। সম্ভাবনার ইংরেজি হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি। এই প্রবাবিলিটিকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রবাবিলিটিকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্নে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে, তখন মুনাফার হার কেমনে বাইর করব? গড় মুনাফার হার কেমনে বাইর করব? একটু খেয়াল করেন, যখন সম্ভাবনার মান ছিল না, বছর ছিল, তখন বছর দিয়ে ভাগ করছি।
সম্ভাবনা থাকলে আমাদের গুণ করতে হয়, অর্থাৎ আর প্রাইম মানে কি, গড় মুনাফার হার ইজ ইকুয়াল টু সামেশন অফ আর ইনটু ফি, সামেশন অফ আর ইনটু ফি। অর্থাৎ জাস্ট আর এর সাথে ফিটা কি করে দিছি, গুণ করে দিছি। এর আগে কি করছিলাম, সামেশন অফ আর ডিভাইডেড বাই এন দিছিলাম, তো এখন কি করছি, সামেশন অফ আর ইনটু পি, পি দ্বারা জাস্ট গুণ করব, পি দ্বারা জাস্ট গুণ করতে হবে সম্ভাবনার মানকে। এই যে তাহলে প্রত্যাশিত এর হার সামেশন অফ আর ইনটু পি, আই গুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা ম্যাটার করে না, দিতে হবে না। আপনার এখন অনেক সময় কনফিউশন হবে কোনটাকে দশমিক, কোনটাকে দশমিকে নিয়ে যাব, কোনটাতে নিয়ে যাব না, যে কোনো একটাকে দশমিকে নিয়ে যাবেন, দুটোটাকে না। তাহলে প্রথম বছর প্রত্যাশিত মুনাফার পরিমাণ ছিল 10%, 10 ইন্টু সম্ভাবনা মান ছিল 25%, মানে 0.25। দ্বিতীয় বছর আপনার অনেকে কি করবে, 10% ভাইয়া এটাকে 10% কিন্তু 0.10 লিখা যায়, ইন্টু 0.25 দিলাম, তখন আপনার এটা কত আসবে জানেন, তখন এটা আসবে 0.135। দুটোটাকে যদি দশমিকে নিয়ে যান তখন আপনার কি করতে হবে, 100 দিয়ে গুণ করে 13.5 নিয়ে আসতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। যদি একটাকে ঠিক রাখেন, স্বাভাবিক সংখ্যায় রাখেন, দশমিকে না নিয়ে গিয়ে পূর্ণ সংখ্যায় রাখেন, তাহলে আপনার আর 100 দ্বারা গুণ করার দরকার নাই। এরপরে দ্বিতীয় বছর প্রত্যাশিত মুনাফা ছিল 14, এটাকে 0.50, কারণ সম্ভাবনা দিয়ে গুণ করছি। তৃতীয় বছর মুনাফা ছিল 16, সম্ভাবনা দিয়ে গুণ করলাম, সম্ভাবনার মান আসলো 13.5। তাহলে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে, সম্ভাবনা দেওয়া থাকে, তাহলে গড় মুনাফার হার সমান, গড় মুনাফার হার কি দিয়ে প্রকাশ করি, আর বার দিয়ে, ইজ ইকুয়াল টু সামেশন অফ আর ইনটু ফি, সামেশন অফ আর ইনটু ফি, জাস্ট পি দিয়ে গুণ করে দিবে। এখানে সম্ভাবনা মান দেওয়া থাকলে আয়ের হার কেমনে বাইর করতে হয় শিখছেন, গড় মুনাফার হার বা গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার। বছর থাকলে বছর দিয়ে ভাগ দিব, সম্ভাবনা থাকলে গুণ করতে হবে, দ্যাটস ইট। এটা বুঝছেন কিনা বলেন তো দ্রুত, বুঝছেন কিনা বলেন তো, সম্ভাবনা মান দেওয়া থাকলে কেমনে আয়ের হার বাইর করতে হয়, বুঝছেন কিনা বলেন তো, সম্ভাবনার মান দেওয়া থাকলে আয়ের হার কেমনে বাইর করতে হয় বুঝছেন কিনা জানান তো, দ্রুত জানান, দ্রুত জানান, আয়ের হার কেমনে বাইর করতে হয় জানেন কিনা, সম্ভাবনার মান দেওয়া থাকলে আয়ের হার কিভাবে বাইর করতে হয় পারবেন কিনা। সুনিয়া ইসলাম রিয়া, হ্যাঁ পারবো। তামান্না আলম ক্লিয়ার, তামান্না আলম আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ভেরি গুড, আশা করি বুঝছেন। এরপর আসেন, এখন সম্ভাবনার মান দেওয়া থাকলে তো মুনাফার হার নির্ণয় করা শিখলাম, এখন কাহিনী এখন আরো বাকি আছে। সম্ভাবনার মান দেওয়া থাকলে আদর্শ বিচ্যুতি কিভাবে বাইর করব, খুবই ইজি, একটু জাস্ট দেখেন। তাহলে গড় মুনাফার হার বাইর করা শিখছেন, এবার আসেন সম্ভাবনার মান দেওয়া থাকলে আদর্শ বিচ্যুতি কিভাবে বাইর করবেন। তো একদম ইজি, আদর্শ বিচ্যুতির সূত্র কি ছিল, রুট ওভার সামেশন অফ আর মাইনাস আর বার হোল স্কয়ার, আমরা ডিভাইডেড বাই n মাইনাস 1, 1টা দিতে ভুলে যাই, স্কয়ার দিতে ভুলে যাই, রুট ওভার দিতে ভুলে যাই, সাবধানে এগুলো দিতে হবে। n মাইনাস 1 দিছিলাম, এখন যেহেতু n নাই, আমরা এর হার বাইরে করার সময় সম্ভাবনাকে গুণ করছি, এখানেও ভাই সুপসাপ গুণ করে দিব। সূত্রকে এগুলো মাথায় রাখতে মুখস্থ করতে হয়। আর মাইনাস আর প্রাইম হোল স্কয়ার ইনটু পি, ভুলেও অনেকে এটা মিস করবেন, এটা মিস করা যাবে না, রুট ওভার আর মাইনাস আর প্রাইম হোল স্কয়ার ইনটু পি, আর বার হোল স্কয়ার ইনটু পি, আর মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি, আর বার হোল স্কয়ার ইনটু পি। এই যে রুট ওভার, এটা দিতে কেউ ভুলবেন না, রুট ওভার দিতে হবে, জাস্ট পি দিয়ে গুণ করে দিছি, কারণ সম্ভাবনা থাকলে গুণ, বছর থাকলে n মাইনাস 1 দিয়ে ভাগ, আর গড় মুনাফার হারের ক্ষেত্রে জাস্ট n দিয়ে ভাগ। আসেন তাহলে আদর্শ বিচ্যুতিকে কি দিয়ে প্রকাশ করা হয়, সিগমা দ্বারা, সামেশন অফ আর মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি, জাস্ট মানগুলো বসাবেন ক্যালকুলেটরে, যে মানটা আসবে 4.75, এটাকে আবার রুট ওভার দিবেন 2.18। সম্ভাবনার মান দেওয়া থাকলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে কি পারবেন নাকি পারবেন না একটু জানান। সম্ভাবনার মান দেওয়া থাকলে যদি দুইটাকে দশমিক সংখ্যায় লিখি তাহলে শেষে গিয়ে 100 দিয়ে গুণ করব, ইয়েস। যদি দুটোটাকে এই যে
যদি এখানে 10% 0.10 লিখেন, তারপর 25% 0.25, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তো এত ঝামেলা না নিয়ে একটাকে পূর্ণ সংখ্যায় রাখি দিব, একটাকে দশমিকে নিব। কোনটাকে? শুধুমাত্র সম্ভাবনাগুলোকে আমরা দশমিকে লিখবো, তাহলে আমাদের আর কোনো ঝামেলা দরকার না, আমার সরাসরি 13.5 চলে আসবে। অনেকেই কি করে, একটা টিক রাখি আর একটা ইয়াতে নিয়ে যাওয়ার পর আবার 100 দিয়ে গুণ করে, তখন কত চলে আসবে? 135% চলে আসবে। এটা ভুল। একটা টিক থাকবো, একটা দশমিকে নিয়ে যাব, কিচ্ছু করতে হবে না। যদি দুটোটাকে দশমিকে নিয়ে যাই, তখন আমরা 100 দিয়ে গুণ করব। তো প্যারা নেওয়ার দরকার নেই। আপনারা প্রথমটা মুনাফা হার বাই 10% আছে, আপনি 10 লিখবেন, সম্ভাবনাকে দশমিকে নিয়ে যাবেন, সম্ভাবনাকে দশমিকে নিয়ে যাবেন, সম্ভাবনাকে দশমিকে নিয়ে যাবেন, তাহলে আপনার কোনো 100 দিয়ে গুণও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর আদর্শ বিচ্যুতি কিভাবে বাইর করতে হয়? জাস্ট ওইখানে n-1 দিয়ে ভাগ দিছি, এখানে জাস্ট p দিয়ে গুণ করব। সামেশন অফ r মাইনাস r বার হোল স্কয়ার ইনটু p, রো টু বার দিতে হবে। তাহলে 2.18%। বুঝছেন কিনা জানান তো দ্রুত। আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবেন? এখানে আবার বছর দিয়ে একটা ম্যাথ দেওয়া আছে, ঢাকা বোর্ডের ম্যাথ, এগুলো আপনারা করবেন, এগুলো আর করার বিষয় আমার না, আশা করি পারবেন। এগুলো আর আমি করাবো না আপনাদেরকে, এগুলো আপনারা করবেন। এখন যেটা লাগবে এটা হচ্ছে এই যে মিস্টার জাভেদ দুটি সিকিউরিটি বিনিয়োগ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, তথ্যাবলীগুলো দেওয়া আছে কোনটাতে বিনিয়োগ করা উচিত। তাহলে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। এখন এখানে তো কোনো বলা না, এখানে নির্ণয় করতে হবে বিভেদাঙ্ক। তো বিভেদাঙ্ক নির্ণয় করার সূত্র কি জানেন? ঠিক একই নিয়ম। প্রথমে গড় আয়ের হার, তারপরে আদর্শ বিচ্যুতি, তারপরে বিভেদাঙ্কতে যাব। তাহলে বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা হচ্ছে খুবই ইজি। আপনাদের কি মনে আছে? আদর্শ বিচ্যুতির টোটাল ঝুঁকিটা পরিমাপ করে, বিভেদাঙ্ক কি করে? একক প্রতি মুনাফার বিপরীতে ঝুঁকির পরিমাপ করে। তার মানে কি, আমরা লিখতে পারি না সিবি মানে, বিভেদাঙ্ককে সিবি দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষা লিখবেন বিভেদাঙ্ক ইজ ইকুয়াল টু, এই যে বিভেদাঙ্ক সিবি ইজ ইকুয়াল টু, আপনার টোটাল ঝুঁকিটাকে আদর্শ বিচ্যুতিতে দিয়ে নির্ণয় করছিলেন সিগমা, আদর্শ বিচ্যুতি টোটাল ঝুঁকি ডিভাইডেড বাই, তাহলে একক প্রতি, তাহলে আপনার গড় মুনাফার হার দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে একক প্রতি বের হচ্ছে না। টোটাল ঝুঁকিকে আপনার প্রত্যেক ফুল মুনাফার গড় মুনাফা দিয়ে ভাগ দিয়ে দেন, ইনটু এখানে 100 দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে আপনার বিভেদাঙ্ক। তার মানে কি, আগের নিয়মেই প্রথমে আয়ের হার নির্ণয় করব, এরপরে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব, এরপরে বিভেদাঙ্কতে যাব। আচ্ছা, পরীক্ষাতে যদি আপনাকে আয়ের হার আর আদর্শ বিচ্যুতি দেওয়া থাকে, এগুলো বাইর করতে হবে, সরাসরি বিভেদাঙ্ক নির্ণয় করতে পারবেন। গড় আয়ের হারকে দিয়ে সিগমাকে গড় আয়ের হার দিয়ে ভাগ দিয়ে। এরপরে দেখেন আয়ের হার আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য দুইটা সূত্র দেখাইছি আমি। একটা সূত্র ছিল হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকলে, একটাতে ছিল হচ্ছে বছর দেওয়া থাকে, আর একটাতে ছিল হচ্ছে সম্ভাবনা দেওয়া থাকলে। সম্ভাবনা থাকলে কি হয়? গুণ, বছর থাকলে ভাগ। আর আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে ভাগ হয় n-1 দিয়ে, আর সম্ভাবনা থাকলে গুণ হয়। আর বিভেদাঙ্ক একই নিয়ম, সিগমা ডিভাইডেড বাই আর প্রাইম। এখন এই ম্যাথের, তাহলে আমরা আদর্শ বিচ্যুতি বাইর করি। তাহলে প্রত্যাশিত আয়ের হার r ইনটু পি প্রাইম অথবা r ইনটু পি, যেহেতু সম্ভাবনার মান দেওয়া আছে 15.30%, তাহলে এটার আদর্শ বিচ্যুতি কত হবে? r মাইনাস r প্রাইম হোল স্কয়ার ইনটু পি রুট ওভার, তাহলে আসা হচ্ছে 2.11। তাহলে এটার এখন আমাদের কি বাইর করতে হবে? বিভেদাঙ্ক বাইর করতে হবে। বিভেদাঙ্ক কেন বাইর করব? এই যে সিবি ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই আর প্রাইম, মানে গড় মুনাফার হার যেটা বাইর করছিলাম, ইনটু 100। তাহলে এই ম্যাথ আমাদের সিগমার মান ছিল 2.1, গড় মুনাফার হার ছিল 15.6 ইনটু 100, আনসার 13.53।
বিভেদাঙ্ক নির্ণয় করে যখন আপনি দুইটা প্রকল্পের ঝুঁকি নির্ণয় করবেন, ওখানে যেটা বেশি বিভেদাঙ্কর মান বেশি ওটা ঝুঁকি বেশি, যেটার বিভেদাঙ্ক কম সেটা ঝুঁকি কম। তাহলে কোনটা গ্রহণ করব? যেটাতে ঝুঁকি কম। প্রশ্নে কোন পদ্ধতি না বললে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বললে শুধু চোখ বন্ধ করে বিভেদাঙ্ক বাইর করতে হবে। আপনারা কি বুঝছেন? বিভেদাঙ্ক শেষ। এর পরবর্তী ক্লাস আমরা পোর্টফোলিও ঝুঁকি নিয়ে আলোচনা করব। আজকে দুইটা পদ্ধতি নিয়ে শেষ। এখান থেকে আপনারা দুইটা ম্যাথ পাবেন। যদি পোর্টফোলিও থেকে সহধরি তিনটা ম্যাথ আসার সম্ভাবনা বেশি, তবে দুইটা একদম মাস্ট আসবেই। দুইটা মাস্ট আসবে। তো দুইটা যদি আসে, এই দুইটা নিয়ম থেকে আসবে। একটা সম্ভাবনা দিয়ে আসবে আর একটা বছর দিয়ে আসবে। আশা করি বিভেদাঙ্ক বুঝছেন। বিভেদাঙ্ক বুঝছেন কিনা আমাকে জানান দ্রুত। পারবো, ভেরি গুড। এবার আসেন আমরা কিছু এমসিকিউতে দেখি। সিকিউ আপনারা বই থেকে প্র্যাকটিস করতে পারবেন। আমরা একটা জিনিস বাকি রাখছি, পোর্টফোলিওটা আগামী ক্লাসে শেষ করব। আজকে আসেন কিছু এমসিকিউ দেখি। পোর্টফোলিও দেখার আগে আমরা একটু আরেকটা সূত্র দেখি। সিএপিএম, আপনার নাম শুনছেন। এই অধ্যায় থেকে ছোট্ট একটা ম্যাথ আছে, ওটা হচ্ছে সিএপিএম। একটা কোম্পানির নাম দেওয়া থাকবে, ওটার প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করতে হয়। তো ওইখানে তখন সিএপিএম মানে ক্রিটিক্যাল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সিএপিএম হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা দিছিল হচ্ছে উইলিয়াম শার্প 1964 সালে, খুব সম্ভবত উইলিয়াম শার্প। কত সালে এটা একটু দেখে নিয়েন, 1964 আমি যদি ভুল না করি। তাহলে সিএপিএম এর সূত্রটা হচ্ছে সিএপিএম। এটার মাধ্যমে মূলত আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করি। এটা কিভাবে নির্ণয়? তখন আপনাকে অনেকগুলো আয়ের হার থাকবে না। সিএপিএম দিয়ে যদি ম্যাথ করতে হয় তাইলে প্রত্যাশিত আয়ের হার সমান কেমনে বাইর করবেন দেখেন। আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। বিটা এইভাবে দিতে হবে। এখানে আরএম মানে হচ্ছে বাজার আয়ের হার। রিস্ক, এই দেখেন না সূত্র, আরএফ প্লাস আরএম মাইনাস আরএম। এই যে আরএম রিস্ক অফ মার্কেট, আরএম মানে কি রিস্ক অফ মার্কেট, আরএম মানে কি রিস্ক অফ মার্কেট। এই রিস্ক অফ মার্কেট। আবার আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি, এফ মানে ফ্রি, রিস্ক ফ্রি মানে ঝুঁকি মুক্ত। আরএফ মানে কি রিস্ক ফ্রি বিনিয়োগ, ঝুঁকি মুক্ত বিনিয়োগ, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, ঝুঁকি মুক্ত বিনিয়োগ। তাহলে ঝুঁকি মুক্ত বিনিয়োগ কোনগুলা হয়? সরকারি কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে এটা ঝুঁকি মুক্ত বিনিয়োগ ধরবে। ট্রেজারি বন্ড সরকার ইস্যু করে, তাহলে ট্রেজারি বন্ডে বিনিয়োগ, এটাও ঝুঁকি মুক্ত বিনিয়োগ। আর বিটা মানে হচ্ছে বাজার ঝুঁকি, বিটা মানে হচ্ছে বাজার ঝুঁকি, কোম্পানি ঝুঁকি। বিটার মান দেওয়া থাকবে বাজার ঝুঁকি 1.5 1 কিছু, আর বিটার আদর্শ মান হচ্ছে 1। তাহলে কেমনে বাড়ি করবো? আরএম সিএপিএম সমান আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। আসেন এবার করি। বাজার আয়ের হার 11%, ঝুঁকি মুক্ত আয়ের হার 7%। তাহলে সিএপিএম সমান বা ঝুঁকি কিভাবে বের করবো? আরএফ কত? প্রথমে সূত্র লিখছি আরএফ দেওয়া হচ্ছে 7%। তাহলে আপনি লিখবেন এইভাবে 7% প্লাস, ক্যালকুলেটরে পার্সেন্টেজ তুলিয়েন না, 7 প্লাস আরএম এর মান দেওয়া আছে 11% মাইনাস আরএফ এর মান আবার 7% ইনটু বিটার মান 1.5। তাহলে আবার লিখেন 7% প্লাস 11 থেকে 7 যাইলে কত? 11 থেকে 7 যাইলে হচ্ছে কত? 60। স্যারকে যখন আপনি 1.5 দিয়ে গুণ করবেন, দেখেন 1.5 শুধু এটার সাথে গুণ আছে, এটার সাথে না। আমরা ভুলে এটা সহ গুণ, এটার সাথে এটা যোগ করে এটা গুণ করি, তখন কিন্তু ম্যাথ ভুল হবে। এটা 1.5 গুণ আকার আছে কিসের সাথে? জাস্ট এইটুকুর সাথে। তো কেমনে বাইর করবো? 11 থেকে 7 যাইলে কত? 4 এর সাথে 1.5 গুণ করেন 6 আসবে। তাহলে 7 আর 6% গুণ যোগ করলে হয় 13%। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটাও পরীক্ষায় অনেক সময় আসে গ নাম্বারে। জাস্ট আশা করি পারবেন। এখন ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল আশা করি পারবেন, সিএপিএম মডেল যেটাকে বলে। এখন এই জায়গায় একটা জিনিস আসে দেখেন, আরএম মাইনাস আরএফ, এটাকে বলা হয়, এখানে এটার পার্থক্যকে বলা হয়
ঝুঁকি প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার, ঝুঁকি প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার, ঝুঁকি প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার। পরীক্ষায় অনেক সময় আসে ঝুঁকি প্রিমিয়াম কি? তো ঝুঁকি প্রিমিয়াম মানে হচ্ছে কি, বিনিয়োগকারীরা এক একক ঝুঁকি বেশি গ্রহণের ফলে যে অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করে। খুবই ইজি, দেখেন আপনি যদি ঝুঁকি একটু বিনিয়োগকারী হিসেবে ঝুঁকি বেশি নেন, আপনি একটু অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করবেন। তো বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকি গ্রহণের পরে অতিরিক্ত যে মুনাফা প্রত্যাশা করে, এটাকেই বলা হয় ঝুঁকি প্রিমিয়াম, এটাকেই বলা হয় ঝুঁকি অধিহার। প্রিমিয়াম বা অধিহার একই কথা। তাহলে আমাদের আজকে কি কি শেষ করলাম আমরা? গড় আয়ের হার কিভাবে নির্ণয় করতে হয়, সম্ভাবনা দেওয়া থাকলে কিভাবে নির্ণয় করতে হয়, বছর থাকলে কিভাবে নির্ণয় করতে হয়, আদর্শ বিচ্যুতি সম্ভাবনা থাকলে কিভাবে নির্ণয় করতে হয়, বছর থাকলে কিভাবে নির্ণয় করতে হয়, বিভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। বিভেদাঙ্কের জন্য সূত্র সেম, এখানে সম্ভাবনা থাকলে যে কথা, বছর থাকলে কি কথা, সিগমা ডিভাইডেড বাই কি আর প্রাইম, অর্থাৎ গড় আয়ের হার দিয়ে ভাগ দিয়ে দিলেই আদর্শ বিচ্যুতি আমাদের কি হবে, বের হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন কিছু এমসিকিউ তে যাই। হ্যালো, হ্যাঁ ক্লাসে আসেন। এমসিকিউ করার আগে আপনারা একটু আমাকে জানান তো, আমার মানে এতক্ষণ যা পড়াইছি তা বুঝছেন কিনা, দ্রুত জানান। এতক্ষণ যা পড়াইছি তা বুঝছেন কিনা দ্রুত জানান। আপনারা কি বুঝছেন? দ্রুত জানান, দ্রুত। হ্যাঁ স্যার, সব বুঝতে পারছি, পারবো, হ্যাঁ বুঝছি, আচ্ছা বুঝতে পারছি। ওকে, দেখেন তো, প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান হওয়ার সম্ভাবনাকে কি বলে? প্রত্যাশিত ফলাফল ও প্রাপ্ত ফলাফলের ব্যবধান হওয়ার সম্ভাবনাকে কি বলে? প্রশ্নটা আসছে হচ্ছে বরিশাল বোর্ডে 2019 সালে। ঝুঁকি বলে, খুব ইজি। প্রত্যাশিত আয়ু প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাপ করা হয়? তাহলে বিচ্যুতি মানে কি, ব্যবধান, ঝুঁকি পরিমাপ করা হয়। বিনিয়োগকারীরা বন্ড অথবা ডিবেঞ্চার ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? সুদ হারের ঝুঁকি, কারণ এটার সাথে সুদের সম্পর্ক বিদ্যমান। অনিশ্চয়তা কোন কালের ঘটনা? ভবিষ্যতে কোনো কিছু হইতে পারে, নাও হইতে পারে, এটাকে অনিশ্চয়তা বলতেছি, তাহলে ভবিষ্যৎ কালের ঘটনা। এরপরে তিনি হচ্ছে তিনি মুনাফা প্রচুর সাথে উৎপাদন করে, কিন্তু অনাবৃষ্টির কারণে চাহিদা কম থাকায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। উদ্যোগের তাহলে তার ব্যবসার ঝুঁকি ভাই, এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। উক্ত ঝুঁকি কিভাবে বিকল্প, এবার আপনারা এগুলো প্র্যাকটিস করে নেবেন, এমসিকিউ গুলো সব দেখেন। পরিকল্পনা অনুযায়ী সম্ভাব্য ঘটনা বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নিলে কি থেকে বাঁচা যায়? পরিকল্পনা অনুযায়ী আপনি যদি ব্যবস্থা নেন, তাহলে অপ্রত্যাশিত ঝুঁকি থেকে বাঁচতে পারবেন। সবকিছু কি বুঝছেন আপনারা? যদি বুঝে থাকেন তাহলে ক্লাস এখানে এন্ড করব। যদি সবাই বুঝে থাকেন ক্লাস এখানে শেষ করব। বরিশাল, হ্যাঁ ঝুঁকি, ঠিক আছে। তাহলে সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ততক্ষণ পর্যন্ত টিল দেন, একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি, বাই দা ওয়ে, তোমরা যারা 25 ব্যাচের আছো তাদের জন্য আমাদের বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে A+100 ব্যাচ আমরা লঞ্চ করেছি। তোমরা সায়েন্স, কমার্স বা আর্টস যে বিভাগেরই হও না কেন, আমাদের এই কোর্সগুলো তোমরা এনরোল করতে পারো। আর এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, টিল দেন কিপ লার্নিং। অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করে, যারা আমাদের পেইড ব্যাচে আসেন অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিবেন। পরবর্তী ক্লাস আমরা পোর্টফোলিও নিয়ে আলোচনা করব। আপাতত পোর্টফোলিও ছাড়া বাকিগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।